এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের। মোদীকে ফোন করে প্রধানমন্ত্রীর অভিনন্দন। শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে টানা নিয়ন্ত্রণ ধরে রাখল তৃণমূল। বুথ ফেরত জরিপের গণেশ উল্টে 29 আসনে জোড়া ফুল। রাজ্য কেন্দ্রীয় দলের হাতে দিতে নারাজ ভোটাররা, বলছেন বিশ্লেষকরা। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি। জার্মান ক্ষেপণাস্ত্রে রাশিয়ার ক্ষতি হলে দেয়া হবে উচিত জবাব। প্রতিরক্ষা জোরদারে নতুন যুদ্ধ বিমান কিনবে বার্লিন। এবং বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বেচাকেনা হয়, অভিযোগ দেশটির প্রধানমন্ত্রীর। সাফ জানান প্রবেশ করা যাবে না কাজের চুক্তিপত্র ছাড়া। নতুন অভিবাসন নীতি ঘোষণা পর্তুগালেও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ভারতের নতুন সরকার গঠনে এনডিএ জোটকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার পর নতুন সরকার গঠনের বিজেপির নেতৃত্বাধীন জোটকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিরোধী দল থেকেই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে সরকার গঠনে এনডিএকেই সমর্থন জানান অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমার। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠনের তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটে সন্ধ্যের আগেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। শুধু তাই নয়, পরে নরেন্দ্র মোদীকে এনডিএ দলনেতাও নির্বাচিত করা হয়। এই এনডিএ সরকারের দুই অন্যতম আলোচিত শরিক দলের নেতাদের নিয়ে পরে করা হয় ফটো সেশনও। দেশটির গণমাধ্যম বলছে, রাতে বিদায়ী সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও নির্ধারণ করেছে বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। আর সেটা হলে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে বুধবার আলোচনায় বসে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের আন্দোলন। পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। বৈঠক শেষে বিজেপি বিরোধী দলের 27 নেতা যৌথভাবে করেন ফটো সেশন। Against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's. ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। অন্যদিকে ক্ষমতার স্বাদ না পেলেও 232 আসন পেয়ে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের রাজনীতিতে নীতিশ নাইডুর পাশাপাশি আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 42 আসনের মধ্যে এককভাবে তৃণমূল জিতেছে 29 আসন। এমনকি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গেল বারের হারানো 7টি আসন। রাজ্য বিজেপির বাঘা বাঘা মন্ত্রী নেতাকে নাকানি চুবানি খাইয়ে জোড়া ফুলের এমন জয় জাতীয় রাজনীতিতে মমতার অবস্থানকে আরও সুদৃঢ় করল বলেই মত বিশ্লেষকদের।
সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। ভারতের 18তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ে বিজেপির স্বপ্নকে গুড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় তৃণমূল। রাজ্যের 42টি আসনের মধ্যে 29টি গেছে দলটির ঝুড়িতে। বিজেপির বাঘা মন্ত্রী নেতারাও পাত্তা পায়নি মমতা দলের কাছে। টেলিভিশনের দিদি নাম্বার 1 তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুগলি থেকে হেরেছেন একসময়ের পর্দা কাঁপানো আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 2019 সালে বিজেপির হয়ে জিতেছিলেন তিনি। বিজেপির সাবেক সভাপতি প্রভাবশালী নেতা পরিচিত দিলীপ ঘোষও হেরেছেন তৃণমূলের কাছে। কোচবিহার থেকে মমতার দলের কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ কুমার প্রামাণিক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারও বাঁকুড়া থেকে পরাজিত হয়েছেন দিদি ম্যাজিকে। কেবল বিজেপি নয়, মমতার তৃণমূলের কাছে দাঁড়াতে পারেননি কংগ্রেসের প্রদেশ সভাপতি, লোকসভার বিরোধী দলীয় নেতা ও 5 বারের জেতা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। বহরমপুর থেকে হেরেছেন তিনি। মমতার জার্সি পরে খেলার মাঠ কাঁপানো ইরফান পাঠানের কাছে প্রথম বলেই বোল্ড হন ঝানু এই রাজনীতিক। 2014 সালে মমতা পেয়েছিলেন 32 আসন, কিন্তু গেলবার সেখান থেকে হারিয়েছিলেন 10টি। 5 বছর পর তা আবারও ফিরে পেলেন তৃণমূল নেত্রী। কিন্তু এবার এই বিপুল জয়ের পেছনে কারণ কি? বিভিন্ন গণমাধ্যম বলছে আসলে মমতা নিজেই একটা ম্যাজিক। পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত রাজ্যটির মানুষ। এছাড়া রাজ্যের শাসন কেন্দ্রীয় কোনো দলের হাতে থাকুক সেটা চান না স্থানীয় ভোটাররা। মমতার প্রশাসন রাজ্যের সাধারণ মানুষের জন্য ঢালাও সরকারি সুবিধা নিশ্চিত করেছেন। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পান রাজ্যটির প্রায় 1.5 কোটি নারী। পাচ্ছেন 5 লাখ টাকার চিকিৎসা বিমাও। স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাচ্ছেন সাইকেল, এককালীন নগদ অর্থ। প্রবীণ হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ইমামদের নিয়মিত ভাতা প্রদানের মতো সরকারি প্রকল্পও রয়েছে মমতার। ও লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অনেক মানে ছাত্রছাত্রীদেরকেও টাকা পয়সা দিচ্ছে, যাদের বিয়ে হচ্ছে না তাদেরও টাকা পয়সা দিচ্ছে। রাজ্যের প্রায় 7.5 কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার। এছাড়াও সংখ্যালঘু ভোটার রয়েছেন মোট ভোটারের 22 থেকে 23%। মমতার ভোট ব্যাংক হিসেবে এই দুই শ্রেণী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিদি ম্যাজিক্যাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাটা ম্যাজিক্যাল, দিদির পুরো স্ট্রেংথটা ম্যাজিক্যাল, দিদির এই হেঁটে যাওয়া, মানুষের মধ্যে কথা বলা, দিদির ওপর যে বিশ্বাস, আস্থা, ভরসা মানুষ যে বারে বারে রেখেছে এবং বারে বারে তারা রাখে, এটা তার পরিচয়। সর্বত্র মোদিকা গ্যারান্টি এবং ধর্মীয় মেরুকরণ শুরু করেছিল এখানে। মুসলিম আমাদের তো অনেক এখানে অনেক মুসলিম ভাই আছে, মুসলিম বোনেরা আছে, তাদের সঙ্গে আমাদের বিভেদ নেই। উনি একটা মানে পোলারাইজেশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক, মুসলিম আলাদা থাকুক, ওদের সিএ করবো, এই করবো সেই। যদিও মমতার দলের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগ গেল কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তা সত্ত্বেও দলটির ওপর বিপুল সংখ্যক ভোটারের এই সমর্থন পশ্চিমবঙ্গের মানুষের মমতার ওপর ভরসারই প্রমাণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত নানা ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মের মানুষের দেশ। ধর্ম নিয়ে রাজনৈতিক বিভাজন এই দেশের মানুষ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছেন, তাই বিজেপির এমন ফলাফল। আর বিজেপি বিরোধী ভোটের কারণে কংগ্রেসের সাফল্য। ভারতের লোকসভা ভোটের হার জিত নিয়ে কলকাতার বিশিষ্টরা এভাবে বিশ্লেষণ করছেন। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 2019 সালে বিজেপি একাই 303 আসন পেয়েছিল, আর সেই সংখ্যা ছাড়িয়েছিল 350-র বেশি। এবার বিজেপি এককভাবে সংখ্যা গরিষ্ঠতার চেয়েও 32 আসন কম পেয়েছে। বাকি জোট শরিকদের নিয়েও 300 আসনের গণ্ডি পেরোতে পারেনি এনডিএ শিবির। পরপর দুবার বিজেপি সরকার ক্ষমতায় থাকার পর দেশে বিপুল সংখ্যক স্থাপনা তৈরি, আন্তর্জাতিক মহলে ভারতের সুদৃঢ় অবস্থান, সফল চন্দ্রযান অভিযান ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সূচকে মোদী সরকারের আমলেই এগিয়ে গিয়েছে। তা সত্ত্বেও কেন অপ্রত্যাশিত ফল বিজেপির? এখানে যদি হিন্দু ধর্ম বলি, তারও অনেকগুলো ভাগ আছে, তার অনেকগুলো কাল্ট আছে, তার অনেকগুলো ধারণা আছে। সুতরাং একমাত্র ইস্যু যদি রাম মন্দির হয়, সেটা কিন্তু কখনোই
সার্বিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এদিকে আগের চেয়েও কম শক্তিশালী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় গেলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা তাও আসছে আলোচনায়। বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ আছেন, হাসিনা ম্যাডাম আছেন, তাতে কিন্তু সব রাজনৈতিক দলই হাসিনা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করবে। সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে অন্যান্য দল আসুক, বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, আরো শক্তিশালী হয়, আরো ভালো হয়। ধর্মীয় মেরুকরণ কিংবা বেকারত্ব কোন দিকে চলতে হবে সেই দিশা শেষ পর্যন্ত দেখান জনতা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনে এবার মোট ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভোটে জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে আছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানও। হিন্দুত্ববাদের ধারণা চাউর করে ২০১৯ সালের নির্বাচনে বিজেপির সাফল্যের পর অনেকের ধারণা ছিল এবারও এটি মোদির হাতিয়ার হিসেবে কাজ করবে। এমন প্রেক্ষাপটেই ১৮তম লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন ৭৮ জন মুসলিম। ঘোষিত ফলাফল অনুযায়ী এসব প্রার্থীদের ১৫ জন জয়ী হয়েছেন। জয়ী এসব প্রার্থীদের মধ্যে আছেন পরিচিত মুখ ও ভারতের বিশ্বকাপ জয়ী দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েন তিনি। তালিকায় আরও আছেন কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ, সমাজবাদী পার্টির ইকরা চৌধুরী, একই দলের আফজাল আনসারি। হায়দ্রাবাদে নিজের আসন ধরে রেখেছেন এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে জয়ী হয়েছেন আব্দুল রশিদ শেখ। উত্তরপ্রদেশে জয়ী সমাজবাদী পার্টির মহিবুল্লাহ পেয়েছেন ৪,৮১,০০০-এর বেশি ভোট। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একই আসনের মুসলিম প্রার্থীদের মধ্যেও। কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমদ। শ্রীনগরে জিতেছেন এনসির প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানির কোনো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার কোনো ক্ষতি হলে তার উচিত জবাব দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সহায়তার সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক বলেও মন্তব্য তার। এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে এয়ারবাসের কাছ থেকে ২০টির বেশি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর। বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। দিন যতই যাচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের টানাপোড়েন ততই বাড়ছে। বিশেষ করে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র সহ আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে জার্মানি। ইউক্রেনকে হালকা অস্ত্র দিয়ে শুরু করলেও সময়ের পরিক্রমায় তা ভারী অস্ত্র সহায়তায় রূপ নেয়, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানির ট্যাঙ্ক দেখতে পাওয়াটা নৈতিক দিক থেকে শক পাওয়ার মতো বলে জানান পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র ছিল না বলে উল্লেখ করে পুতিন বলেন, জার্মানি যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে তাদের নৈতিকতা হারিয়েছে। জার্মানির কোনো মিসাইল হামলায় রাশিয়ার ক্ষতি হলে দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেন পুতিন। আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই, জার্মানির কোনো অস্ত্রে যদি রাশিয়ার কোনো ক্ষতি হয় তার পরিণাম জার্মানির জন্য কখনোই সুখকর হবে না। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে সলা পরামর্শ দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে আরো ভারী অস্ত্র উৎপাদনের পাশাপাশি এয়ারবাসের ২০টিরও বেশি নতুন যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া আরো ৩৮টিরও মতো যুদ্ধ বিমান কেনার বিষয়টি পাইপলাইনে রয়েছে বলে জানান ওলাফ শলজ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়িয়েছে অনেক গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের শান্তি স্থাপনের পরিবর্তে ভারী অস্ত্রের উৎপাদন এবং যোগান এই বিশ্বের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাতারাতি অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তন আনল পর্তুগাল। বন্ধ করে দেয়া হয়েছে সাধারণ সেনজেন ভিসা বা অবৈধভাবে পর্তুগাল গিয়ে বৈধ হবার পথ। হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পর্তুগাল প্রবাসীদের। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
অভিবাসন ইস্যুতে গেল 2 বছর পর্তুগালের অস্থিরতা ছিল চরম পর্যায়ে। অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের 3 মাসের মধ্যেই অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল মন্টিনিগ্রো সরকার। সোমবার 41টি নতুন পরিবর্তন সম্বলিত নতুন প্রস্তাব মন্ত্রিসভা থেকে পাশ হবার 3 ঘন্টার মধ্যেই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোজা। এরপর সেদিনই সেটি গেজেট আকারে প্রকাশ হয় এবং প্রায় সাথে সাথেই বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে চলা পর্তুগালে বৈধ হবার গুরুত্বপূর্ণ ধাপ আইমা এন্ট্রি বা সেফ এন্ট্রি, অর্থাৎ বন্ধ হয় অবৈধভাবে কিংবা সেনজেন ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ভিসা নিয়ে পর্তুগালে এসে রেসিডেন্ট কার্ডের আবেদন প্রক্রিয়া। কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও তার বাস্তবায়নে বিপাকে পড়েন পর্তুগালে এসেও আইমা এন্ট্রি সম্পন্ন করতে না পারা প্রবাসীরা। তবে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। অভিবাসন নিয়ে যে একটা বিশৃঙ্খলা ছিল, এই বিশৃঙ্খলা থেকেও সরকার বেরিয়ে আসবে। আর হয়তো এর মধ্যে আমাদের কিছু ভাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্তুগালের জন্য এটা মঙ্গলজনক হবে বলে আমি মনে করছি। আমাদের ব্যবসার উপরও একটা নেতিবাচক প্রভাব আসবে, কারণ মানুষের মুভমেন্ট কমে যাবে। যেখানে মুভমেন্ট না হলে আমাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নতুন নীতিমালায় সুযোগ বাড়ছে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের। ভোগান্তি কমবে পর্তুগালে বসবাসরত নাগরিকদের, পরিবারের সদস্যদের পর্তুগালে আসা সহ অন্যান্য ইস্যুতে। তবে সব ক্ষেত্রেই থাকবে বিশেষ নজর। সেই সাথে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কনসুলেটগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করা, পর্তুগালের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, নাগরিকত্ব আবেদনে ভাষা পরীক্ষা সহ বৈধ হবার অপেক্ষায় থাকা 4 লাখের বেশি আবেদনের দ্রুত নিষ্পত্তির বিষয়টিও উঠে এসেছে সরকারের নতুন নীতিমালায়। যে কোনো উপায়ে পর্তুগালে আসলেই বৈধ হওয়া যাবে এমন অবস্থার অবসান ঘটালো মন্টিনিগ্রো সরকার। তবে এখনো সুযোগ রয়েছে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন খাতে দক্ষ কর্মী এবং পর্তুগালে বৈধতা পাওয়া নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য, এবং তাদের ভিসা নিতে হবে পর্তুগালের কনসুলার পোস্ট থেকে। তাই এখন স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিজ দক্ষতায় আবেদনের পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এই অভিযোগ তোলেন তিনি। ভিসা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মেলোনি। নতুন আইনে ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সাফ জানান ইতালির প্রধানমন্ত্রী। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 1998 সালের অভিবাসী আইনে পরিবর্তন আনছে ইতালি। এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি। এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলেও অভিযোগ করেন তিনি। যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবাণী এবং সাবধান বাণী দিয়েছেন, যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। আপনাদের মনে রাখতে হবে, নুরুস্তা মানেই কিন্তু ভিসা নয়। আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি যেই দৃষ্টি দিয়েছেন জর্জা মেলোনি, আমার মনে হয় যে আপনারা যারা নুরুস্তা পাবেন, নুরুস্তা পাওয়ার পরে খুব বিচক্ষণতার সাথে চিন্তা করবেন এবং আপনারা টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকবেন। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে 4,387 জন বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ ছাড়িয়ে ডেঙ্গু আতঙ্ক এখন সংযুক্ত আরব আমিরাতে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাতেও এখন ডেঙ্গু আতঙ্ক। গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মশাবাহিত এই রোগ।
2 বছর আগে আমিরাতে এসেছেন আব্দুল হান্নান। পোশাক কারখানায় সেলাই কর্মী হিসেবে কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন হান্নান। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খান, কিন্তু বুধবার সকালে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সাড়া না মেলায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর 2 দিন আগে আমিরাতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করা হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের মুদ্রায় 2800 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুঙ্খ মিউজিয়াম বাড়িয়েছে নরওয়ের অসলো সৌন্দর্য। 2021 সালে জাদুঘরটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির রাজা ও রানী। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের প্রতিবেদন। 1940 সালে বিখ্যাত শিল্পী এডভার্ড মুনক নিজের আঁকা 26,322টি শিল্পকর্ম দান করেন নরওয়ের অসলো সিটি কর্পোরেশনকে। 1963 সালে সেই শিল্পকর্মগুলো দিয়ে তৈরি এনে যাত্রা শুরু হয় মুনক জাদুঘরের। 2015 সালে অসলোর বিওরভিকে জাদুঘরটি স্থানান্তর করতে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। বাংলাদেশি মুদ্রায় 2800 কোটি টাকায় নির্মিত জাদুঘরটির উদ্বোধন হয় 2021 সালের 22 অক্টোবর। মুনক এর শিল্পকর্মগুলোর মধ্যে আছে পেইন্টিং, গ্রাফিক শিট, মোটিভ ও ভাস্কর্য। আরও আছে প্রায় 500 প্রিন্টিং প্লেট সহ 2000-এর বেশি বই, নোটবুক, নথি, আলোকচিত্র সহ অনেক কিছু। মুনকের উল্লেখযোগ্য কাজের মধ্যে চিৎকার শিরোনামের চিত্রকর্মটি অন্যতম। নরওয়ের ভাষায় একে বলা হয় স্ক্রিক। মুঙ্ক অসলোর শ্রেষ্ঠ সন্তানদের একজন। তিনি আধুনিক জীবনের সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন শিল্পকর্মের মাধ্যমে। মানুষের সব ধরনের আবেগের উপর আলোকপাত করেছেন। একদিন হাঁটতে গিয়ে স্কিরিক আঁকতে অনুপ্রাণিত হন তিনি। তবে আমার প্রিয় হলো সিকপিকে বা অসুস্থ মেয়ে শিরোনামের শিল্পকর্মটি। এই জাদুঘরে আরো অনেক শিল্পকর্ম আছে। আপনাকে মুঙ্ক জাদুঘরে স্বাগতম। নরওয়ের শিল্পাঙ্গনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে এডভার্ড মুন এর শিল্পকর্মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন সংশ্লিষ্টরা। এই জাদুঘরটি একজন একক শিল্পীর সম্মানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে অন্যতম। আর এই জাদুঘরটি দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে সমবেত হন প্রতিদিন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের। মোদীকে ফোন করে প্রধানমন্ত্রীর অভিনন্দন। শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে টানা নিয়ন্ত্রণ ধরে রাখল তৃণমূল। বুথ ফেরত জরিপের গণেশ উল্টে 29 আসনে জোড়া ফুল। রাজ্য কেন্দ্রীয় দলের হাতে দিতে নারাজ ভোটাররা, বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।